বাস্তবায়িত মেগা প্রকল্পের সুফল পাচ্ছে দেশবাসী, সাথে দ্রুত সময়ে উঠে আসছে নির্মাণ খরচ। পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলের বিস্তারিত জানাবো। এদিকে 2 সপ্তাহের লাগাতার পতনের পর এ সপ্তাহের লেনদেন শুরু হয়েছে পুঁজিবাজারে। পর্ষদ সভায় বসবে বহু কোম্পানি, সেই খবরও থাকছে। সাথে আমদানি রপ্তানি, বন্দর ও হাটের খবর নিয়ে তানজিম শাফিন রয়েছে বই আয়োজনে। 32,000 কোটি টাকা ব্যয় নির্মিত পদ্মা সেতুর টোল থেকে 23 মাসে উঠে এলো 1,500 কোটি টাকা। বাণিজ্যিক ব্যবহারে ধীরে ধীরে আরও জনপ্রিয় হয়ে উঠছে সরকারের নেওয়া সব মেগা প্রকল্প। পদ্মা সেতুর এ বছরের সর্বোচ্চ টোল আদায় হয়েছে চলতি এপ্রিল মাসে। এখনও হাতে আছে 2 দিন, আমরা দেখে নেব টোল আদায়ের বিস্তারিত। পদ্মা সেতু থেকে চলতি এপ্রিল মাসে এখনো পর্যন্ত টোল আদায় হয়েছে 26 তারিখ পর্যন্ত 23 কোটি 46 লাখ টাকা। মার্চে মোট আদায় হয়েছিল টোল 69 কোটি 95 লাখ টাকা। ফেব্রুয়ারিতে ছিল 66 কোটি 88 লাখ টাকা। এর আগে জানুয়ারিতে 68 কোটি 99 লাখ টাকা। আমরা গত বছরে বেশ কয়েক মাসই দেখেছি 70 কোটি টাকার বেশি আয় হয়েছে পদ্মা সেতুর টোল থেকে। ডিসেম্বর মাসে ছিল 72 কোটি 82 লাখ টাকা, নভেম্বর মাসে ছিল 56 কোটি 73 লাখ টাকা, অক্টোবর মাসে ছিল 67 কোটি 5 লাখ টাকা, সেপ্টেম্বরে 66 কোটি 71 লাখ, আগস্টে 65 কোটি 37 লাখ এবং জুলাই মাসে ছিল 74 কোটি 44 লাখ। অর্থাৎ এই অর্থ বছরের মধ্যে এপ্রিল মাসে এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায় হয়েছে। তবে সেটি ছাড়িয়ে যেতে পারে জুলাই 2023-এর টোল আদায়কে, যেহেতু এপ্রিল মাসের এখনও 2 দিন হাতে রয়েছে। অর্থাৎ পদ্মা সেতুর যেই ব্যবহার তা দিনে দিনে বাড়ছে। সাথে দক্ষিণের যেই 21 জেলাকে পদ্মা সেতু কেন্দ্র রাজধানীর সাথে সংযুক্ত করেছে, সেখানে অনেক শিল্পাঞ্চল গড়ে উঠছে যা এখনও চলমান। তো সেই শিল্পাঞ্চলগুলো গড়ে ওঠার পরে পণ্য পরিবহন আরও বাড়বে, সাথে বাণিজ্যিক ব্যবহার এবং দৈনন্দিন ব্যবহারের ফলে পদ্মা সেতুর টোল আদায় আরও বাড়ার সম্ভাবনা দেখছেন যারা যোগাযোগ বিশেষজ্ঞ রয়েছেন। একই সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শুরুর দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যেহেতু জানেন যে যানবাহন চলাচলের একটি নিয়ম রয়েছে, সেখানে 4 চাকার যেই যানবাহনগুলো রয়েছে সেগুলো চলতে পারে, 2 চাকার কোনো যানবাহন এখনও পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করতে পারে না। গণপরিবহন চলাচলও খুব সীমিত। তারপরেও ব্যক্তিগত গাড়ির চলাচল বাড়ায় এবং ট্রাক পরিবহন বাড়ায়। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রত্যেক দিনের যেই টোল আদায় সেটিও বেড়ে চলেছে। আমরা একটু এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই টোল আদায়ের চিত্র সেটি দেখতে চাই। সেপ্টেম্বর 2023-এ 7 কোটি 26 লাখ টাকা টোল আদায় হয়েছিল এক মাসে, অক্টোবরে 7.5 কোটি, নভেম্বরে 6.5 কোটি, ডিসেম্বরে 8 কোটি 42 লাখ, জানুয়ারি 2024-এ এখানে আমরা দেখছি যে গত বছরের শেষ 4 মাসে যেই পরিমাণ টোল আদায় হতো প্রতি মাসে, তার থেকে এবছর জানুয়ারিতে অনেকটা বেড়ে গেছে। ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ টোল আদায় হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে 10 কোটি টাকা টোল আদায় হয়েছে এবং মার্চ মাসে সেখানেও প্রায় 10 কোটি টাকার মতো টোল আদায় হয়। এপ্রিলে টোলের পরিমাণ যেটি দেখানো হচ্ছে অর্থাৎ 7 কোটি 70 লাখের মতো, সেটি এখনও পর্যন্ত 26 তারিখের পর্যন্ত যে পরিসংখ্যান আমাদের হাতে এসেছে সেখান থেকে নেয়া, অর্থাৎ আরও 4 দিন এর সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ আমরা যদি একটু দেখি যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করার পরে প্রথম 6 মাসে গড় প্রতিদিনের টোল আদায় ছিল 21 লাখ টাকার মতো। সেখান থেকে আমরা যদি শেষ 6 মাসের পরিসংখ্যান দেখি তাহলে আমরা দেখব প্রতিদিনের গড় টোল আদায় 33 লাখ টাকায় পৌঁছেছে। অর্থাৎ প্রায় 10 লাখ টাকা দৈনিক টোল আদায় বেড়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। সেখানে আরও বহুমাত্রিক যান চলাচল হলে হয়তো সেই টোলের পরিমাণ আরও অনেক বেশি বাড়তে পারে। অর্থাৎ যে মেগা প্রকল্পগুলো রয়েছে সেগুলোর সুফল এখন অনেকটাই দৃশ্যমান। তবে জানেন যে কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল, সেখানে কিছুটা টোল আদায় কম রয়েছে অন্যান্য মেগা প্রকল্পের সাথে যদি তুলনা করা হয়। তবে কর্ণফুলী নদীর 2 তীরে যদি বাণিজ্যিক প্রতিষ্ঠান বা শিল্পাঞ্চল আরও বেশি গড়ে ওঠে তখন এর বহুল ব্যবহার হবে বলে প্রত্যাশা করা যায়। এবার অন্য প্রসঙ্গে যাচ্ছে। এদিকে জানেন যে বাংলাদেশ কর্তৃক আবেদনের পরে
ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে বাংলাদেশের জন্য $4.7 বিলিয়ন ঋণ ছাড় করা রয়েছে এবং এই ঋণ 7টি কিস্তিতে IMF বাংলাদেশে দেবে এবং দফায় দফায় এই কিস্তির মধ্যে এরই মধ্যে 2 ধাপে বাংলাদেশ কিস্তি পেয়েছে এবং তৃতীয় ধাপে বাংলাদেশ সামনেই কিস্তি পেতে পারে, সেটি হতে পারে জুন মাসে খুব সম্ভাব্য। তো এর জন্য IMF-এর একটি প্রতিনিধি দল 16 দিনের সফর করছে বাংলাদেশে, যেখানে তারা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। আজকে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল এবং আরও বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের সাথে 5টি বৈঠক করার কথা রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের, যার মধ্যে কিছু বৈঠক এরই মধ্যে শেষ হয়েছে, কিছু বৈঠক এখনও চলবে। সো এ বিষয়ে খোঁজ রাখছেন আমাদের সহকর্মী আতাউর নিয়ন, তার সাথে সরাসরি যুক্ত হচ্ছে। আতাউর, জানাবেন যে এই তৃতীয় কিস্তির ঋণ পেতে বাংলাদেশকে IMF যে সকল নীতিগত সিদ্ধান্ত নিতে বলেছিল, যে সকল কাঠামোগত এবং পরিমাণগত পরিবর্তনের কথা তারা বলছিল, সেখানে বাংলাদেশ কতটা অর্জন করতে পেরেছে এবং এই তৃতীয় কিস্তির ঋণ ছাড় হওয়ার সম্ভাবনা কতটুকু দেখা যাচ্ছে? যেমনটি বলছিলেন যে বাংলাদেশ যখন ডলার সংকটে পড়ে তখন IMF-এর একটি ঋণের অনুমোদন হয় এবং ইতোমধ্যে 2টি কিস্তি কিন্তু বাংলাদেশ IMF থেকে পেয়েছে এবং আপাতত তৃতীয় কিস্তির সময় চলছে, যেটা মে শেষ নাগাদ বা জুন মাসে বাংলাদেশ IMF থেকে পেতে পারে। তার আগে হচ্ছে IMF এই ঋণ দেওয়ার অনুমতি বা দেওয়ার আগে কিন্তু 11টি শর্ত দিয়েছিল, যার মধ্যে বাংলাদেশের আর্থিক খাত, ব্যাংকিং খাত, শেয়ার বাজার, জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আহরণ নীতি এবং তার লক্ষ্যমাত্রা, এই সার্বিক দিক থেকে প্রায় 11টি তারা শর্ত দেয় এবং প্রতিটি কিস্তির আগে তাদের একটি দল বাংলাদেশে আসে এবং বাংলাদেশের যে আর্থিক বিভাগগুলো রয়েছে, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, NBR, পরিকল্পনা মন্ত্রণালয় এবং অন্যান্য যেই সংস্থাগুলো রয়েছে যেগুলো আর্থিক খাত সংশ্লিষ্ট, সেই বিভাগগুলোর সাথে তারা বৈঠক করে এবং তাদের যেই পরামর্শ থাকে বা পর্যবেক্ষণ থাকে সেটি নিয়ে তারা কিছু পরামর্শ প্রথম দফা দিয়ে দেখা যাচ্ছে যে গত কিস্তিতে এসে তারা যেই পরামর্শগুলো দিয়ে গিয়েছিলেন, এবার তৃতীয় কিস্তির আগে সেই পরামর্শগুলো কতটা বাস্তবায়ন হয়েছে সেটা তারা এই 24 এপ্রিল তারা এসে যে বৈঠক শুরু করেছে, আজকে এই নিয়ে তৃতীয় দিন বৈঠক চলছে। এই বৈঠকগুলোতে তারা সেই পরামর্শগুলো কতটা বাস্তবায়ন হয়েছে এবং কতটা নীতিগত পরিবর্তন হয়েছে এবং বর্তমান অবস্থা কি খাত অনুযায়ী সেই বিষয়গুলো তারা বাংলাদেশ ব্যাংক থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে, NBR থেকে সেগুলো সংগ্রহ করছেন। তো প্রথম দিন তারা অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করলেও দ্বিতীয় দিন এবং আজকে বাংলাদেশ ব্যাংকের সাথে তারা ধারাবাহিকভাবে বৈঠক করছে। আজকে প্রায় 5টি বৈঠক তারা করবে। ইতিমধ্যে চতুর্থ বৈঠক শেষ হয়েছে বলে আমরা জানতে পারি, কিছুক্ষণের মধ্যেই হয়তো পঞ্চম বৈঠকটি শুরু হবে। তো তারা আজকে যে বৈঠকগুলো করছেন তার মধ্যে মূল যে বৈঠকটি রয়েছে, আমরা যে খেলাপি ঋণ ব্যাংকিং খাতের যে তারল্য সংকট বা ব্যাংকিং খাতের দুরবস্থার জন্য প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করে থাকে, সেই খেলাপি ঋণ বা CIB যে বিভাগ রয়েছে বাংলাদেশ ব্যাংকের, তাদের সাথে তারা আজকে বৈঠক করবে। এছাড়া বাংলাদেশের যে পলিসি অ্যাডভাইজার রয়েছেন, সে কি ধরনের পলিসি পরামর্শ দিচ্ছেন বা কিভাবে কাজ করছেন তার সাথে IMF-এর একটি বৈঠক হবে। এছাড়া বাংলাদেশের যে ব্যাংকিং খাত এবং যে ব্যাংকগুলো রয়েছে তাদের সহযোগী প্রতিষ্ঠান এবং তাদের অন্যান্য কার্যক্রম কিভাবে পরিচালনা হচ্ছে এবং আমরা জানি যে ইতিমধ্যে ব্যাংক একীভূতকরণের একটি কিন্তু সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নিয়েছিল ব্যাংকিং খাতের অবস্থায় বা যেই দুরবস্থা থাকা ব্যাংকগুলোকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার কারণে। তো সেই জায়গা থেকে ব্যাংকিং খাতের অবস্থা সম্পর্কে তারা সহযোগী প্রতিষ্ঠান এবং সার্বিক দিক নিয়ে তারা একটা বৈঠক করবেন এবং পরবর্তীতে ইকুইটি মার্কেট, বন্ড মার্কেট, ট্রেজারি বন্ড বা শেয়ার মার্কেট যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটা বৈঠক করবেন। তার পরবর্তীতে তারা রাজস্ব আহরণ বা পরবর্তীতে যেই আর্থিক বিভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা পরবর্তীতে তাদের সাথে পরবর্তী দিনগুলোতে বসবেন বলে আমরা জানতে পারি। তো এই ছিল IMF-এর বৈঠক নিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে আমার কাছে সর্বশেষ। আতাউর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী আতাউর নিয়ন যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ব্যাংক থেকে, জানাচ্ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সাথে IMF-এর প্রতিনিধি দল আজকে 5 দফার বৈঠক করবে, যার মধ্যে 4 দফা বৈঠক শেষ হয়েছে, একটি বৈঠক এখনো পর্যন্ত রয়েছে। জানেন যে বাংলাদেশ আর্থিক খাতে সংস্কারের জন্য IMF দ্বিতীয় কিস্তি ছাড়ের পরে বেশ কিছু পরামর্শ দিয়েছিল, যার বেশিরভাগই বাস্তবায়ন করা হয়েছে এবং কিছু পরামর্শ হয়তো এখনো IMF
থেকে বাংলাদেশকে দেয়া হচ্ছে তৃতীয় কিস্তি ঋণ ছাড়ের আগে, এবং এই ঋণ পাওয়ার পরে সেটি কোন কোন খাতে ব্যবহার করবে সে সংক্রান্ত একটি নির্দেশনাও আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে বাংলাদেশকে দেয়া হচ্ছে। একটা বিরতি নিয়ে ফিরছি বৌনিতে, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বৌনি। দাম কমার নিম্ন সীমা বেঁধে লেনদেনে পুঁজিবাজারে সপ্তাহের প্রথম দিন চলছে ইতিবাচক ধারায়। দেখে নেব আজকের শেয়ারবাজারের লেনদেনের সবশেষ বিস্তারিত। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে আমরা দেখে নিতে চাই যে পুঁজিবাজারে আজকের লেনদেনের বিস্তারিত। একটু সূচকের আমরা দেখছি যে সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত সূচকের পতন ঘটে। 11টা অবধি সূচক কিছুটা বেড়ে দুপুর 1টা পর্যন্ত সূচকের এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেখতে পাচ্ছি যে 34টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে, 58টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে এবং 300 প্রতিষ্ঠানের শেয়ার দর আজকে বেড়েছে। আমরা একটু দেখতে চাই যে শীর্ষস্থানে যেই 20টি প্রতিষ্ঠান রয়েছে তাদের তালিকা। মালেক স্পিনিং রয়েছে, লাভেলো আইসক্রিম রয়েছে। লাভেলো আইসক্রিমের আজকেও দাম বাড়ার তালিকায় এই প্রতিষ্ঠানটি রয়েছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ রয়েছে আইটি কনসাল্টস, গোল্ডেন সন, আলিফ ল্যাবরেটরিজ রয়েছে, ওরিয়ান ইনফিউশন, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, কোহিনুর, বিচ হ্যাচারি সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান, যাদের মধ্যে অনেকেরই আজকে শেয়ার দর বাড়ছে। চলতি সপ্তাহে রয়েছে 2 শতাধিক প্রতিষ্ঠানের পর্ষদ সভা, যার মধ্যে অন্তত 54টি প্রতিষ্ঠান আজকে পর্ষদ সভায় বসছে, যাদের অনেকেই আবার লভ্যাংশ ঘোষণা করতে যাচ্ছে। তাদের তালিকা দেখে নেব। এনভয় টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইন্ট্রাকো রিফুয়েলিং, আলিফ ম্যানুফ্যাকচারিং, দেশবন্ধু পলিমার, ফাইন ফুডস, ডাচ বাংলা ব্যাংক, গ্লোবাল হেভি কেমিক্যালস, দুলামিয়া কটন, C&A টেক্সটাইলস রয়েছে। এছাড়া বন্ড থেকে রয়েছে আইসিবি, AMCL সেকেন্ড মিউচুয়াল ফান্ড, IFIL ইসলামিক মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়ি প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড রয়েছে, প্রাইম ব্যাংক ফার্স্ট, আইসিবি AMCL মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে, আইসিবি AMCL থার্ড, NRB মিউচুয়াল ফান্ড। অর্থাৎ বেশ কিছু মিউচুয়াল ফান্ড, বন্ড এবং প্রতিষ্ঠান আজকে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে, যাদের মধ্যে থেকে প্রায় 49টি প্রতিষ্ঠান আজকে লভ্যাংশ ঘোষণা করতে পারে। ইতিমধ্যে ট্রাস্ট ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক সহ লভ্যাংশ ঘোষণা করেছে অন্তত 5টি প্রতিষ্ঠান। আমরা আর্থিক খাতের সে সকল প্রতিষ্ঠানের লভ্যাংশের বিস্তারিত দেখব। ট্রাস্ট ব্যাংক নগদ 10% এবং বোনাস 5% লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস বা শেয়ার প্রতি মুনাফা 4 টাকা 97 পয়সা। আল আরাফা ইসলামী ব্যাংক নগদ 10% লভ্যাংশ ঘোষণা করেছে, শেয়ার প্রতি মুনাফা রয়েছে 2 টাকা 14 পয়সা। ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ ব্যাংক নগদ 15% লভ্যাংশ ঘোষণা করেছে, 2 টাকা 90 পয়সা। ইউনিয়ন ব্যাংক নগদ 5% লভ্যাংশ ঘোষণা করেছে, 1 টাকা 58 পয়সা শেয়ার প্রতি মুনাফা বা ইপিএস। নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নগদ 10 টাকা 50 পয়সা 10.50% লভ্যাংশ ঘোষণা করেছে, 1 টাকা 48 পয়সা। আরও একটা বিরতি নিচ্ছে, বৌনিতে ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বৌনি। মোংলা বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য চলমান রয়েছে, তবে ঈদের পর আমদানি রপ্তানি কেমন পরিস্থিতি সে বিষয়ে জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম, জানাবেন যে ঈদের পরে স্বাভাবিকভাবেই আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন বাড়ে, সেই সাথে ঋণপত্র খোলার বিষয়টি সহজতর হয় এবং অনেক পণ্য যেগুলো আসলে অপেক্ষমান থাকে সেগুলো বন্দরে ভেড়ে।
মোংলা বন্দরে কি দেখছেন যে সেখানে পরিমাণ বেড়েছে কিনা? মোংলা বন্দরে কিন্তু আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, প্রথমে শুরুতে সেটা হলো ঈদের সময় কিন্তু আমদানি রপ্তানি কার্যক্রম সচল ছিল। ঈদের ছুটিতেও কিন্তু মোংলা বন্দর সচল ছিল। তা আমি আপনাকে যদি একটু জানাই, সেটা হলো যে ঈদ পরবর্তী সময় আজ পর্যন্ত মোংলা বন্দরে 27টি জাহাজ ভিড়েছে। এই 27টি জাহাজের মধ্যে 4টি কন্টেইনারবাহী জাহাজ ছিল। তো এই 27টি জাহাজে কি পরিমাণে পণ্য এসেছে সেই পরিসংখ্যানটা আমি আপনার মাধ্যমে দর্শকদের দেওয়ার চেষ্টা করবো আর কি। এই 27টি জাহাজে আপনার সর্বমোট পণ্য আমদানি হয়েছে 2,35,886 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছে। এই পণ্যের ভিতরে ছিল, আপনি মনে করেন যদি সার, কয়লা, পাথর, এলপিজি, গম, ডাল সব বিভিন্ন প্রকার পণ্য কিন্তু এই যে 27টি জাহাজের মধ্যে ছিল। এইসব কার্গো হ্যান্ডেলিং হয়েছে এই ঈদ পরবর্তী সময়ে। এই যে 4টি কন্টেইনার জাহাজ ছিল, এর মধ্যে 550 কন্টেইনার আমদানি হয়েছে। আর রপ্তানির কথা যদি বলি, এই 27টি জাহাজের রপ্তানি হয়েছে প্রায় 2,598 মেট্রিক টন পণ্য মোংলা বন্দর থেকে ঈদ পরবর্তী সময়ে রপ্তানি হয়েছে। এর মধ্যে মোংলা বন্দর থেকে বেশি কিন্তু পণ্য রপ্তানি হয় হিমায়িত দ্রব্য। আর পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে এই বন্দর থেকে আরেকটি জিনিস নতুন জড়িয়েছে, সেটা হলো যে গার্মেন্টস পণ্যও কিন্তু এই বন্দর থেকে রপ্তানি হচ্ছে। তো গার্মেন্টস পণ্য ঈদ পরবর্তী সময় 143 মেট্রিক টনের মতো গার্মেন্টস পণ্য এই বন্দর থেকে রপ্তানি হয়েছে। অপরদিকে হিমায়িত পণ্য কিন্তু 310 মেট্রিক টনের মতো এই বন্দর থেকে রপ্তানি হয়েছে। এবং কন্টেইনার হিসাবে যদি বলি, 245 টিউস কন্টেইনার কিন্তু এই বন্দর থেকে ঈদ পরবর্তী সময় রপ্তানি হয়েছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে কিন্তু একটি জাহাজ কিন্তু ইতিমধ্যে মোংলা বন্দরে ভিড়েছে, একটি কন্টেইনারবাহী জাহাজ। প্রায় 33টি কন্টেইনার কিন্তু বন্দরে ভেড়ার অপেক্ষায় রয়েছে, আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন। তো এই ছিল মোংলা বন্দর থেকে আমার কাছে ঈদ পরবর্তী সময়ে মোংলা বন্দরে যে পণ্য আমদানি রপ্তানি হয়েছে তার সর্বশেষ তথ্য। শাফিন। মাসুম, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মাসুম বিল্লাহ যুক্ত হয়েছিলেন মোংলা বন্দর থেকে, জানাচ্ছিলেন বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বেড়েছে, রপ্তানির খাতায় নতুন করে যুক্ত হয়েছে তৈরি পোশাক। ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় দুপচাচিরা গরুর হাটে দূর দূরান্ত থেকে গরু কিনতে আসছেন ব্যাপারীরা। দাম গত বছরের তুলনায় খুব বেশি পড়েনি বলছেন বিক্রেতারা। এই বিষয়ে জানতে গরুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুর রহমান। মাঝে জানাবেন যে এই দুপচাচিয়া হাটটি ইতিমধ্যেই জমজমাট, আপনার আশপাশে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর খামারিরা তাদের গরু নিয়ে এসেছেন। শুধুমাত্র কি গৃহস্থালী গবাদি পশু আসছে নাকি খামার থেকেও গরু আসছে, এগুলোর দাম কেমন জানাবেন? হ্যাঁ শাফিন, আপনাকে প্রথমে একটু বলে রাখি যে দুপচাচিয়া গরুর হাটটি আজকে না, আজকে আমি আসছি গাবতলীতে ডাকুমারা একটি গরুর হাট। এখানে জমজমাটভাবে গরু উঠছে। এখানে শুধু গৃহস্থ না, এখানে খামার থেকেও কিন্তু প্রচুর পরিমাণে গরু এখানে আনা হয়েছে। এবং আগের যে 2-3 হাট ছিল, সে 2-3 হাট থেকে কিন্তু বর্তমানে প্রতিদিনই কিন্তু গরুর যে সরবরাহ, সেই সরবরাহটা কিন্তু বাড়ছে। এবং আজকেও যে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে গরু এখানে সরবরাহ হয়েছে এবং বেচা কেনাও তো বেশ ভালো হচ্ছে। এখানে দূর দূরান্ত থেকে যে পাইকাররা তারা এখানে আসছে, তারা এখানে গরু কিনছে। মূলত এখন যে গরুগুলো বিক্রি হচ্ছে সেটি হলো 1 থেকে 1.5 মাসের মধ্যে গরুগুলোকে মোটা তাজা করবে এবং কোরবানির কয়েক হাট কিংবা কোরবানির সময় এই গরুগুলো বিক্রি করবে। তারপরেও যারা কোরবানির জন্য এখানে কিনছেন তারাও কিন্তু এখানে আসছেন এবং এই গরুগুলো মূলত বিভিন্ন জেলাতে এখান থেকে যাচ্ছে। সেখানে দাম যদি বলি, গত বছর যে ঈদুল আজহার আগে যে দামটা ছিল সেই দামই আছে, বেশি বাড়েনি, দাম বাড়েনি। বরঞ্চ এখানে যে ব্যাপারীরা তারা বলছে যে বর্তমানে দাম যেটি আছে সেটা স্থিতিশীল রয়েছে, গত বছরের মতোই রয়েছে। তবে কিছুদিন পরে হয়তো হাট যখন আরও জমজমাট হবে, ঈদুল আজহা সন্নিকটে চলে আসবে, তখন হয়তো দামটা আরও বাড়তে পারে, এইভাবে কিন্তু তারা বলছেন। আর এখানে আরেকটি বিষয় যেটি বলি, যে গরুর হাট ব্যবস্থাপনায় যারা রয়েছেন সেখানে একটা ইজারা নেওয়া হয়, যেটাকে টোল বলা হয়, কেউ হাসিল বলেন। সেটি কিন্তু প্রতি গরুর জন্য কিন্তু 700 টাকা নেওয়া হচ্ছে হাসিল, এবং যে বিক্রি করতে আসছেন তাদের কাছ থেকে 100 টাকা নেওয়া হচ্ছে। এভাবে মোট 800 টাকায় কিন্তু হাসিল আদায় করা হচ্ছে প্রত্যেকটি গরু বিক্রেতা, ক্রেতা এবং বিক্রেতার কাছ থেকে প্রতি গরুর প্রতি। তো এইভাবে হাসিল, অনেকে বলছেন যে হাসিলটা অনেকটা বেশি হচ্ছে, সেই ব্যাপারেও সরকারের একটু নজরদারি থাকা দরকার বলে মনে করছেন। আর গরু বেচা কেনা মোটামুটি বেশ ভালো এবং আরও যে সামনের দিনগুলোতে আরও ভালো বেচা কেনা হবে এটি মনে করছেন। আর খামারিরা চাচ্ছেন তারা যে খরচ করেছেন সেভাবে তারা কিন্তু দাম উঠাতে পারবেন বলে মনে করছেন। তো এই ছিল আমার কাছে বগুড়ার যে গাবতলী ডাকুমারা হাট, সেখান থেকে সর্বশেষ গরু কেনা বেচার তথ্য। মাজিদ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মাজিদুর রহমান যুক্ত হয়েছিলেন বগুড়ার গাবতলী গরুর হাট থেকে, জানাচ্ছিলেন ঈদকে কেন্দ্র করে বেড়েছে
গরুর বেচা বিক্রি। এই ছিল আজকের বনির আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.icon আর ইউটিউবে দেখতে youtube.com/c/ekhon tv।